অফ গভর্নমেন্ট ল্যান্ড 2022 সালে ত্রিপুরা সরকার একটি নীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে কৃষি, উদ্যান পালন, মৎস্য চাষের মতো প্রাথমিক যে খাত, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ইত্যাদি সামাজিক খাত এবং বাণিজ্যিক ও শিল্প খাতের বিভিন্ন প্রকল্পের জন্য যে দীর্ঘমেয়াদী যে লিজ সিস্টেম আমরা করি, সেই লিজ 99 ইয়ার্স অব্দি, হয়তো আমরা প্রথমে 33 বা 30 ইয়ার্স দিলাম, পরবর্তীতে 99 ইয়ার্স অব্দি যাতে দিতে পারি সেই পলিসির মধ্যে আছে। ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি ITES পলিসি 2022, এই নীতি আইটি পার্ক ডেভেলপার এবং আইটি এবং ITS উদ্যোগে মানুষ আসবে। অলরেডি আমাদের এখানে আমরা জায়গাও দিয়েছি, সেখানে শুরু হয়ে গেছে। ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022, আমরা সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেন যে আমাদের মহিলারা যদি শক্তিশালী হয় তাহলে এই সমাজেরও উন্নয়ন হবে, এবং তার জন্য আমরা কিছু নীতি আমরা এই ত্রিপুরা রাজ্য যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন সেটা আমরা শুরু করেছি, এবং সেখানে বিশেষ পরিকল্পনাও আমরা সেখানে রেখেছি। ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি 2022, অনেকে বলেন আমাদের বিরোধী দলের বন্ধুরা যে কি করেছেন আপনারা, ত্রিপুরা কি করেছে, সব তো মোদিজি করছেন, তো ত্রিপুরাও কি করছেন, কয়েকটা জিনিস আপনাদের সামনে আমি রাখতে চাই। ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি 2022, তাতে সিএনজি পিএনজির ব্যবহার যাতে পরিষ্কার এবং পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে যাতে সেটা ইউজ হয়, সেই বিষয়ে তার জন্য আমরা তার একটা নীতি আমরা বানিয়েছি। এবং শুধু তাই নয়, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও সেটা দেখা হবে প্রপারলি ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা। ত্রিপুরা আগর পলিসি 2021, আমাদের যে আগরুট সম্পর্কিত শিল্পগুলি যেমন ধূপ, পারফিউম এবং এই শিল্পের বিকাশের ক্ষেত্র এবং সাথে সাথে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি, তার জন্য এই পলিসি আমরা শুরু করেছি। এবং আন্তর্জাতিক বাজার এবং মধ্যপ্রাচ্যের মতো জায়গার মধ্যেও আমাদের এই পলিসির কারণে ওনারাও আসছে এবং আমাদের আগরুটও যাচ্ছে এবং আগরও নিয়ে যাচ্ছে সেখান থেকে। তো এটা বিরাট একটা আগামী দিনে আমরা আগামী 10 বছরের একটা প্রকল্প আমরা নিয়েছি, সেখানে 10,000 কোটি টাকার মতো আমরা চিন্তা ভাবনা করেছি। যে তো আশা করি এই ত্রিপুরা আগর নীতি নিয়ে এই আগরকে সামনে রেখে আমাদের জিএসডিপি অনেক বেশি বাড়বে আমি নিশ্চিত। ত্রিপুরা লজিস্টিক পলিসি 2021, এখানে আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় অনেকে আসবে না, তো সেই নর্থ ইস্টার্ন জোনে আমরা লজিস্টিক হাব হিসাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, যাতে নর্থ ইস্টের মধ্যে আমাদের এই যে পলিসির কারণে মানুষ এখানে আসে এবং একটা লজিস্টিক চেইন তৈরি হয়, সেই কারণে এই ত্রিপুরা লজিস্টিক পলিসি আমরা দিয়েছি। ডাটা সেন্টার পলিসি 2021, ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা জানেন নর্থ ইস্টের মধ্যে ডাটা সেন্টার আমরা যাতে হয় তার জন্য আমরা উৎসাহিত করছি। অলরেডি একটা কোম্পানি এখানে এসছে, তারাও এখানে অলরেডি স্টার্ট করে জমিও দেওয়া হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য আমি হাউসকে জানাতে চাই যে নর্থ ইস্টের মধ্যে এই যে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা নর্থ ইস্টের মধ্যে একটা ডাটা হাব হবে আমি আশা করি। স্বাবলম্বন যোজনা, সেলফ এমপ্লয়মেন্ট স্কিম, উদ্দেশ্য হলো যারা ছোট ব্যবসা করে এবং বা করতে চায় তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। আমরা সেটা অনেকদিন ধরে এটা করছি আমরা। ত্রিপুরা ট্যুরিজম পলিসি, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর ট্যুরিজমের সুশান্ত বাবু অলরেডি অনেক কিছু বলেছেন। পর্যটন আগে কি ছিল, এখন কি, শুধু ভারতবর্ষের যারা পর্যটক তারাই আসছেন না, বিদেশ থেকেও পর্যটকরা এখানে আসছেন। আমি মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব এবং উনি যেভাবে চেষ্টা চালাচ্ছেন, আমি ওনাকে প্রায়শই ওনার সাথে আমি কথা বলছি। এবং পর্যটনের কারণে আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না, এটা কিন্তু একটা চেইন। বাইরের থেকে যখন পর্যটক আছে, প্রথমে গাড়িতে উঠবে, গাড়ির ভাড়া, এখানে ড্রাইভারের তার
কর্মসংস্থানের সুযোগ হলো, হোটেলে যাবে, হোটেলে থাকার যে পয়সা সেটা যাবে, বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাবে, পর্যটনের যে জায়গাগুলো, তো এইভাবে একটা চেইন। এবং আমি ওনার সাথে প্রায়শই বলি, আমি বললাম এক পর্যটন দিয়ে ত্রিপুরার চেহারা আমরা পাল্টিয়ে দিতে পারি। এবং প্রায়শই উনি আমার সাথে একমত। আমাকে উনি বলছেন, আপনি আমার 2 ইয়ার্স আমাকে দিন, আমি দেখিয়ে দেবো ত্রিপুরাতে যে পর্যটন কোন জায়গায় আমাদের যেতে পারে। আমি ওনাকে সবসময় সাহায্য করছি এই বিষয়ে। ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপমেন্ট স্কিম, আমাদের এখানে ত্রিপুরাতে শহর, আপনার আগরতলা বলুন, ধর্মনগর বলুন, উদয়পুর বলুন, আমরা চাইছি যে মেইন যে শহরগুলো আছে এগুলো অলরেডি অনেক কনজেস্টেড হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা এই স্কিমের মাধ্যমে আস্তে আস্তে করে একটু শহর থেকে একটু দূরে, আপনারা দেখেছেন কলকাতার মধ্যে সল্ট লেক, লেক টাউন, নতুন এখন নিউ টাউন এসব হচ্ছে। তো আমরাও এইভাবে এখন আগামী প্রজন্মের জন্য যদি ওইভাবে না করি, আজকাল প্রায়শ কথা হয় যানজট এবং বিভিন্ন এই কারণে আমরা ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ উন্নয়ন প্রকল্প, দ্যাট ইজ ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপমেন্ট স্কিম আমরা এনেছি। এর মধ্যে প্রথমে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগর 3টা জায়গায় আমরা করব। মাননীয় স্পিকার মহোদয় খুব খুশি হবেন শুনে, উনি জানেনও, তো আমাকে অনেকবার ধন্যবাদও দিলেন যে ওনার জায়গার মধ্যে সেটা আমরা শুরু করছি। ত্রিপুরার রাবার কনক্লেভ 2024-এ আমরা করেছি, 23শে সেপ্টেম্বর 2024-এ। সেখানে আগরতলা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় এখানে আছেন, উনিও খুব অ্যাক্টিভ এ বিষয়ে, এবং উনার ডিপার্টমেন্ট এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় সেটা হয়েছিল এবং অত্যন্ত সাফল্যমণ্ডিত আমি বলবো। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। আমার কাছে চা বিষয়ে অনেকে আসতো, আমার কাছে যারা চেয়ারম্যানরা অনেকেই কথা বলতো যে আমাদের এখানে অকশনের সেন্টার নেই। আমরা কিন্তু এবার টি অকশন সেন্টার আমরা শুরু করেছি এবং আমার কাছে যা খবর হয়েছে, ত্রিপুরাতে প্রথম এই টি অকশন সেন্টার খোলাতে আমরা কিন্তু, যেটা আগে গুয়াহাটি গিয়ে আমাদের ব্যস্ত হতো, অকশনে যেতে হতো বা কলকাতায়, এবার এখানে ভালো আমরা পয়সা এখানে পেয়েছি। আপনারা, আমি এখানে উপস্থিত মাননীয় সদস্যবৃন্দের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, অলরেডি অনেকে জানেন যে আপগ্রেডেশন অফ 19 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উইথ টাটা টেকনোলজিস আমরা অলরেডি মৌ করেছি। আমাদের যে 19 যে আইটিআই আছে সেগুলো কিন্তু বহু পুরনো ঢঙের, তাতে করে মানুষ পড়তেও যায় না, আমাদের যারা যুব সম্প্রদায়ের যারা স্টুডেন্ট, কারণ এখান থেকে পাশ করার পরে সে আগের দিনের যেসব পড়াশোনার যে মেশিনারি ওখানে আছে সেগুলো থেকে পাশ করার পরে কিন্তু কোনো জায়গায় ঠিকভাবে তাদের অ্যাবজর্ব করা হতো না, জব ফেসিলিটিস নেই। কিন্তু টাটা গ্রুপের উন্নত মানের এবং সেখানে কম্পিউটার বেসড বিভিন্ন এখন যেসব ওনারা এখানে প্রায় 700 কোটি টাকার মতো, এবং ত্রিপুরা সরকারও এর সাথে যুক্ত হয়ে আমরা ওনাদের সাথে আমরা মৌ করেছি এবং ওনারা বলেছেন প্রতি বছর 5,000 করে ওখান থেকে এই 19টা যে আমাদের আইটিআই আছে সেখান থেকে বেরিয়ে তাদের 100% ওনাদের অ্যাবজর্পশন করবেন, সেটা ওনারা বলেছেন আমাদের কাছে। ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল স্টেটস, আপনারা সবাই জানেন যে 9টি শিল্প এলাকা পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা এডিবি ফান্ড থেকে আমরা অলরেডি 720 কোটি টাকার আর্থিক অনুমোদন আমরা পেয়েছি। কারণ শিল্প এলাকা আমরা চাইছি যে এমএসএমই সেক্টরগুলো সেখানে বাড়ুক। আমরা জানি যে স্মল যে এমএসএমইর মধ্যে আমাদের যে স্মল সেক্টরগুলোর মধ্যে প্রচুর আমাদের এন্টারপ্রেনাররা আছে, কিন্তু আরও যাতে অন্যগুলোর মধ্যেও যাতে আসে সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা আমরা করছি। তার জন্য ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে চাই। মাননীয় বিরোধী দল নেতার গত দিনের উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, উনি বলেছিলেন আমাদের রাজ্যে শুধু কেন্দ্রীয় সরকারের প্রকল্পই কার্যকর করা হচ্ছে, কিন্তু আমি এই সবাই বলতে চাই মাননীয় রাজ্যপাল তার ভাষণে প্যারা 21, 45, 34, 35 নম্বর ছাড়াও আরো অনেক জায়গায় কেন্দ্রীয় সরকারের সাথে সাথে রাজ্য সরকারও বিভিন্ন জনমুখী প্রকল্পর ব্যবস্থা করেছে, যা এখানে আর বলার অপেক্ষা রাখে না।
তারপরও আমি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আমি কয়েকটা উল্লেখ করতে চাই। মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা, এই যোজনাটি 2018-19 সালে 5 বছরের জন্য চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে বিএড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে তারা যে ব্যাংক লোন নেয় সেখান যে সুদ, সেই সুদের উপর আমরা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত এই প্রকল্পের অধীনে প্রায় 796 জন ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ টু দিব্যাঙ্গ, সেটা আমরা করেছি। এই প্রকল্পের অধীনে যারা স্নাতক ডিগ্রি কোর্সের জন্য প্রতি মাসে প্রতি শিক্ষার্থী পিছু 5,000 টাকা এবং উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে সমস্ত ডিপ্লোমা স্তরের যারা পড়াশোনা করছে তাদের প্রতি মাসে শিক্ষার্থীকে 4,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এই পর্যন্ত 23 জন দিব্যাঙ্গ, এর মধ্যে বেশিরভাগই ব্লাইন্ড, তাদেরকে আমরা এই সহায়তা দিতে পেরেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, এই প্রকল্পের মাধ্যমে যারা 12 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 100 জন মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে এবং এর ফলে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে এবং এখনো এই প্রকল্পটি অলরেডি প্রক্রিয়াধীন রয়েছে। লক্ষ্য আমাদের একটা প্রকল্প আছে, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি। যারা আপনারা দেখেছেন মাঝে মাঝে ইউপিএসসিতে যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে তাদেরকে আমরা 5 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং পরবর্তী যখন ভাইভাতে বা নেক্সট পরীক্ষাতে যাবে তাদের আরো 20,000 টাকা দেওয়ার। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি, ত্রিপুরার আইএস নেই, আমাদের আইপিএস নেই, ইউপিএসসি বা আইএফএস নেই, তো যাতে তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি এর জন্য এই প্রকল্প আমরা এনেছি, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি, এবং সেটা কিন্তু কার্যকরী হচ্ছে। এখন পর্যন্ত 10 জন এই প্রকল্পের সাহায্য ওরা পেয়েছে। এখানে আমাদের মাননীয় রতনবাবু উপস্থিত আছেন, উনি অলরেডি বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা বলার অপেক্ষা রাখে না। কৃষকদের কৃষিকাজের সুরক্ষা দেওয়ার জন্য তাদের কিন্তু খুব কষ্ট হতো, কিন্তু এই মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় আগে প্রতি কানিতে 220 টাকা দিতে হতো, আর আমরা কি করলাম যে না, তোমাদের দিতে হবে না, তোমরা খালি 10 টাকা দেবে আর 210 টাকা আমরা দেব, এই সরকার দিচ্ছে। এবং তাতে করে কৃষকরা তাদের এইবার যে এত কিছু সমস্যা হলো বন্যায়, তারা কিন্তু উৎসাহিত হয়েছে, না আমাদের একটা খুশি যে আমাদের সরকার আমাদের পাশে আছে এবং সেইভাবে কিন্তু আমরা সাহায্য করেছি। এর জন্যই এখানে ধান যে বলছে এত কিছু বৃষ্টি হলো, এত কিছু সমস্যা হলো, তারপরও এত উৎপাদন এখানে হলো বিভিন্ন ক্ষেত্রে, শুধু ধানের ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, এখানে আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার আছেন, উনি এই বিষয়ে কয়েকবার বিভিন্ন টপিক যখন এসছে, বিভিন্ন প্রশ্নপত্র এসছেন, উনিও সেইখানে এই কথাগুলো বলছেন। এখন পর্যন্ত এই প্রকল্পের যে অধীনে যেসব উল্লেখযোগ্য যে কর্মসূচি, জম্পুই হিলের মনুপুই খেলার মাঠের উন্নয়ন করা হয়েছে, তেলিয়ামুড়া মহকুমার অধীনে তেলিয়ামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস হল তৈরির কাজ চলছে, ফটিকরাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের উন্নয়ন ও গ্যালারি নির্মাণের কাজ চলছে। প্রায় এসে গেলে উনি খালি আমাকে এটা বলেন, আমিও স্পোর্টস মিনিস্টারকে বলি যে হাউ হি ক্যান হেল্প হিম আউট। ধর্মনগর স্থিত বিবিআই কমপ্লেক্সে ইনডোর হল নির্মাণের কাজ চলছে। কৈলাসহর মহকুমায় ডলুগাঁও মাঠে গ্যালারি নির্মাণের কাজ চলছে। বাদারঘাটে স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে মিনি ইনডোর হলের ফ্লোর ও গ্র্যান্ড স্ট্যান্ডের মেরামতের কাজ চলছে। মেলাঘর স্থিত মিউনিসিপাল কাউন্সিল অফিস কমপ্লেক্সে সুইমিং পুলের মেরামত ও সেটাকে মডার্নাইজ করার কাজ চলছে। বাদারঘাট স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে প্রাকৃতিক ঘাসের ফুটবল টার্ফ, যেটা সিনথেটিক টার্ফ ফুটবল ঘাস, সেটার কাজ চলছে। উমাকান্ত স্কুল মাঠে মেরামতের কাজ চলছে। ক্রীড়াবিদদের স্বাস্থ্য বীমা প্রদানের বিষয়টি রাজ্য সরকারের প্রক্রিয়াধীন। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রাম আমরা নিয়েছি। এই স্কিমের অধীনে যারা মহিলা ক্রীড়াবিদদের
আমরা অলরেডি গত যে বাজেট সেশনও সেটা আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টার অলরেডি বাজেটে রেখেছিলেন এবং সেখানে সেটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। মহিলা ক্রীড়াবিদদের এককালীন সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করার ব্যবস্থা রয়েছে এই মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রামে। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প, রাজ্যের প্রতিভাশালী ক্রীড়াবিদ যারা আছেন, যারা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অনেক সময় আসেন আমাদের কাছে, অনেকে ভালো রেজাল্ট করে আসেন, কিন্তু আমি দেখতাম তখন ওনাদেরকে কিভাবে হেল্প করবো, কোনো জায়গায় কোনো স্কিম নেই, কিছু করা যায় না। কোনো জায়গায় তো এরকম না যে আনটাইড মানি আছে দিয়ে দেবো। তো এর জন্য স্কিম আসাতে আমাদের পক্ষে খুব সুবিধা হয়েছে। তাদেরকে যারা ন্যাশনালি ইন্টারন্যাশনালি যারা স্পোর্টসম্যান তারা যখন আসে আমাদের কাছে, তারা যাতে আরো নেক্সট আরো ভালো কাজ করতে পারে তাদেরকে সেভাবে আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, আমার মনে হয় আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এ বিষয়ে আলোচনা করেছে। 2023-24 অর্থ বছরে এই প্রকল্পটি আমরা চালু করেছি। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রাণী পালকদের, আমি যখন ক্যাবিনেটে উনি নিয়ে আসেন আমি বললাম এতগুলো টাকা দেবো কোথার থেকে, কিন্তু একদম উনি বললেন না করতেই হবে, যদি মানুষের থাকে তাহলে যারা মানে প্রাণী পালক তাদের প্রাণীকে বাঁচানোর জন্য পালকদেরও দরকার। তো সেই কারণে আমরা এই প্রকল্পটা মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা সেটা শুরু করি। এখন পর্যন্ত প্রায় 5,533 জন প্রাণী পালক 6,000 টাকা করে সাম্মানিক দেওয়া হয়েছে। এর ফলে 331,98,00,000 টাকা ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা সবাই জানেন, 2021-22 সেটা শুরু হয়েছে। সেখানে কৃত্রিম উপায়ে সেক্স সর্টেড সিমেন্ট ব্যবহার করে যারা স্ত্রী বাছুর সেটাকে যাতে আরো বেশি করে করানো যায়, তাতে করে দুধ প্রোডাকশন বেশি বাড়বে এবং যার মাধ্যমে গবাদি পশুপালকদের তাদেরও কিন্তু আয় বৃদ্ধি হবে। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত চা শ্রমিকদের তাদের স্থায়ীভাবে ভূমি বন্দোবস্ত ছিল না। 2018 সালে বিজেপি আইপিএফটি এবং বর্তমানে আমাদের মোথা একসাথে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পটি আমরা চালু রয়েছে। এখন পর্যন্ত এই প্রকল্পে 3,133 জন চা শ্রমিককে 125.32 একর ভূমির স্থায়ী বন্দোবস্ত আমরা করেছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প 2023-24 সালে এই প্রকল্পটি ঘোষিত হয়, যা রাজ্যের নগর পরিকাঠামো উন্নয়নে 1,500 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবিত হয়। আমি বেশি ডিটেলস আর এটা যাচ্ছি না, বিশদ আলোচনা আগেও হয়েছে। আমিও বলেছি যে আমি খালি মোটা কথাগুলো আমি বলবো। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা 2020 সালে সেটা শুরু হয়েছিল। 5,000 টাকা করে আমরা যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের এককালীন সহায়তা করি যাতে করে তারা স্মার্টফোন কিনতে পারে। চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং, যেটাকে CM7 আমরা বলছি, ইন শর্ট ফর্ম CM7, অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং 2023-24 শিক্ষাবর্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে, যাতে করে আমাদের শিক্ষার্থীদের যারা প্রতিভাবান, যারা ট্যালেন্ট, যারা শিক্ষার্থী আছে তাদের উচ্চ শিক্ষার পথকে আরো সহজ করে তোলায়। সেই ক্ষেত্রে এর জন্যই এই যে প্রকল্পটা আমরা শুরু করেছি। 2023-24 সালে 200 জন ছাত্রছাত্রীকে আমরা নির্বাচন করি এবং ফলাফলের ভিত্তিতে 1,20,00,000 টাকার বৃত্তি আমরা এর মধ্যে আমরা দিয়েছি ওনাদেরকে। চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর চিলড্রেন ফর ত্রিপুরা পুলিশ অ্যান্ড TSR পার্সোনাল, যারা TSR এর কর্মী যারা আছেন সন্তানদের, তাদের স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রকল্পটি এবং তাদেরকেও আমরা এই আর্থিকভাবে সাহায্য করার, যাতে ওনারাও সামনের দিকে পড়াশোনার ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যায়, এই প্রকল্পটা আমরা শুরু করেছি। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, আবার মৎস্য ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে আছেন। 2023-24 সালে এই যোজনাটি চালু হয়। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে মৎস্য ক্ষেত্রে সুসংহত উন্নয়ন এবং বেশি করে যাতে আরো ফিশ প্রোডাকশন হয় তার জন্য এই প্রকল্প। মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, শিশুদের অপুষ্টি সমস্যাকে যাতে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য রাজ্য সরকারের যে অঙ্গনবাড়ি যে জায়গাগুলো, অঙ্গনবাড়িতে সেই পরিষেবা দেওয়ার মাধ্যমে গুরুতর যারা অপুষ্টির শিকার
তাদের জন্য এই প্রকল্পটি 2020 সালে আমরা ঘোষণা করেছি। মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে আছেন, টিঙ্কুজি। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, আপনারা সবাই জানেন, যারা অপুষ্টি, যারা মাতৃ মৃত্যু, কম ওজনের শিশুর সমস্যা, গর্ভবতী মহিলাদের, গর্ভস্থ শিশুর সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করার জন্য এই প্রকল্পটি আমরা শুরু করেছি এবং সেটা খুব ভালোভাবে চলছে। চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী দিব্যাঙ্গজন মেধাবী পুরস্কার, সেটাও আমরা শুরু করেছি। চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড এবং মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতকার্য, যারা মেধাবী 5 জন দিব্যাঙ্গ শিক্ষার্থী, প্রত্যেককে 28,000 টাকা করে মুখ্যমন্ত্রী দিব্যাঙ্গন মেধাবী পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য 5 জন মেধাবী দিব্যাঙ্গ যারা আছেন তাদেরকে 54,000 টাকা করে মুখ্যমন্ত্রী দিব্যাঙ্গন মেধাবী পুরস্কার দেওয়া হচ্ছে। প্রত্যেক বছরে মোট 3,90,000 টাকা এর জন্য ব্যয় হয়। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, সেটাও আমরা দিয়েছি। এর আগে যেটা ছিল তার সাথে অ্যাড করেছি, এই যে সামাজিক যে পেনশন, সামাজিক প্রকল্পের আওতায় আমরা যেটা ওনাদের দিচ্ছি। তো সামাজিক পেনশন সুবিধাভোগীদের এই যে 30,000 নতুন সামাজিক পেনশন 2022 সালে এই প্রকল্পটি চালু হয়। আমি বলতে চাই, মাননীয় রাজ্যপালের ভাষণের প্যারা 33-46 নম্বরে তিনি খুব সুন্দরভাবে আমাদের রাজ্যের সফলতাকে বর্ণনা করেছেন। আমরা শুধু মুখে বলি না, কাজ করেও দেখাই। তাই মাননীয় রাজ্যপালের বিকাশমুখী বক্তব্যে এইসব বিষয়গুলো উঠে এসছে। তার সাথে আমি আরো কিছু সফলতাকে তুলে ধরতে চাই। আমাদের মৎস্য দপ্তর, ভারত সরকার থেকে রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে মৎস্য দপ্তরকে। ত্রিপুরা রাজ্য ভারত সরকারের মৎস্য বিভাগ, মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রক কর্তৃক শ্রেষ্ঠ পার্বত্য ও উত্তর পূর্বাঞ্চল রাজ্যের বিভাগের অধীনে এই এলাকায় মৎস্য সেক্টরে সেরা পারফরমেন্সকারী রাজ্য হিসাবে পুরস্কৃত হয়েছে। উপজাতি কল্যাণ দপ্তরের কথা যদি আমি বলি, ট্রাইবেল স্টেট একাডেমি অফ ট্রাইবেল কালচার এর সাংস্কৃতিক দল 11-12 জানুয়ারি 2025 দিল্লিতে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক 28তম যে জাতীয় যুব উৎসব লোকনৃত্য প্রতিযোগিতায় 36টি সাংস্কৃতিক দলের মধ্যে 3rd পজিশন আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের এই ছেলেমেয়েরা পেয়েছে। প্রাণী সম্পদ বিকাশে রাজ্যের যে দেশি হাঁসকে 2024, এটা খুবই আমার কাছে একটু অদ্ভুত লাগলো। আমরা এগুলো জানি না, এগুলো দরকার, মানুষকে জানানো দরকার। আমি বিরোধী দলের সমস্ত আমাদের বিধায়িকাদের বলবো যে আপনারা কি এগুলো বলুন, ত্রিপুরা সরকার কি করছে, তাহলে আমাদের পক্ষে আরেকটু ইজি হবে। আদারওয়াইজ আপনারা যেসব জায়গায় না বলবেন আমাদের যেতে হয়, কষ্ট হয়। রাজ্যের দেশি হাঁসকে 2024-25 সালের মধ্যে কার্নালের ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সের দ্বারা ত্রিপুরেশ্বরী হাঁস হিসাবে স্বীকৃত একটি নিবন্ধিত করা হয়েছে। এটি ভারতের একটি স্বতন্ত্র দেশি হাঁসের জাত, ত্রিপুরেশ্বরী হাঁস হিসাবে স্বীকৃত হয়েছে। রাষ্ট্রীয় কলা উৎসবে ত্রিপুরার জয় জয়কার। এই প্রথমবার জাতীয় স্তরের কলা উৎসবে দেশের সমস্ত রাজ্যের যারা প্রতিভাবান প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করল ত্রিপুরা। নৃত্য বিভাগে প্রথম হয়ে রাজ্যের জয় ধ্বজা উড্ডীন করল শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দিরের 9ম শ্রেণীর ছাত্র নবরূপ ভট্টাচার্য। এছাড়া নাটকে 2য় স্থান অধিকার করেছে মেলাগড় ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 11 শ্রেণীর ছাত্রী ত্রিশালু, এবং যন্ত্র সঙ্গীতে 2য় স্থান দখল করেছে ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মডেল স্কুলের ছাত্র মনোজিৎ দেবনাথ। মোট 6টি বিষয়ে প্রতিযোগিতায় 3টিতে রাজ্যের ছাত্রছাত্রীরা বিশিষ্ট স্থান অধিকার করে রাষ্ট্রীয় সাংস্কৃতিক মানচিত্রে ত্রিপুরাকে উল্লেখযোগ্য অবস্থানে উন্নীত করেছে। আইটি বিভাগের যদি কথা বলি, 15তম জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন পুরস্কার 2024-এর জন্য এশিয়ান ইনিশিয়েটিভ ইন আইটি বিভাগের অধীনে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম BMS
রাজ্যের নিজস্ব ডিবিটি প্ল্যাটফর্ম এই 2024 সালের ডিসেম্বরে, সেটা আমরা কিন্তু এটা কিন্তু একটা অন্য কোথাও নেই। এটা এইভাবে বিএমএস এর যে আমরা আইটি বিভাগ থেকে সেটা করেছি। এর জন্য এই পুরস্কার 15তম জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন পুরস্কার 2024 আমরা পেয়েছি। 2024 সালের ফেব্রুয়ারিতে রাজ্যগুলির স্টার্ট আপ র্যাঙ্কিং 2022 অনুযায়ী স্টার্ট আপ গুলোর জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম প্রদানের ক্ষেত্রে লিডার হিসাবে স্বীকৃত পেয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্য। দক্ষতা উন্নয়ন মিশন যদি আমি কথা বলি, 5টি ট্রেডে দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ, সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপার, হেলথ কেয়ার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, জাতীয় পর্যায়ে সাইবার সিকিউরিটি এবং হেলথ সোশ্যাল কেয়ারের জন্য 3টি মেডেলিয়ান অফ এক্সিলেন্স আমাদের রাজ্যের জন্য প্রাপ্ত হয়। আমাদের রাজ্যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অনেক কথা হয়েছে। কোথায় কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা ভালো নাই সবাই বলে, কিন্তু আসলটা দেখতে হবে। সবাই বলে না, ওনারা বলে। আচ্ছা, আমার সরি, সবাই মানে আমি ওনাদের কথাই বলছি, ওনারা সবাই বলে। রাজ্য সরকার আইনে প্রায়ই বলে যে ফ্রি করে দিন। একটা টাইম ছিল, আমার মনে আছে, আমরা জানতাম যে এই 35 বছর আর 5 বছর আর কি লাভ হবে, পুলিশ স্টেশনে গিয়ে লাভ হবে না, কারণ কোনো কাজ হবে না ওখানে গিয়ে। এখন মানুষ বারবার যাচ্ছে, গিয়ে যার এফআইআর করার সেখানে এফআইআর করছে, সবকিছু করছে এখানে, এবং বলছে ওনাদের উপর চাপিয়ে দেবেন না কিছু। আমি এই হাউসে বারবার বলছি, পুলিশের উপর আমাদের কোন রকম চাপ নেই। ওনাদেরকে পুরো 2018 পর থেকে এখন পর্যন্ত আমরা পুরো ফ্রি হ্যান্ড দিয়েছি এবং কোনো জায়গায় আমরা হস্তক্ষেপ করি, কারণ আমরা শাসন প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক অপরাধ 19.3% হ্রাস পেয়েছে, এবং সেটা আমাদের না, কিন্তু এনসিআরবি মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর কথা অনুসারে 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন, বারবার আমি বলি সেটা, গত বছর 5th পজিশনে ছিলাম নিচের দিক থেকে। 28টা রাজ্যের মধ্যে আমাদের সর্বনিম্ন অপরাধের হারের নিরিখে ত্রিপুরা 3য় স্থানে আছে এখন। এনসিআরবির যে সর্বশেষ তথ্য, সেখানে শারীরিক আক্রমণের অনেকগুলো প্যারামিটার আছে, এবং নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে সর্বনিম্ন দিক থেকে 8ম। মিথ্যা বলবো না আমরা যে সেকেন্ড হয়েছে, যেটা সত্য। 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আজকে আমরা এই শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, তার দিকে আমরা এখন সর্বনিম্ন 8ম স্থানে আছি। 2024 সালে ত্রিপুরায় গত 10 বছরের সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি। এখানে শান্তিপূর্ণ নির্বাচন, 2024 অনুষ্ঠিত লোকসভা এবং পঞ্চায়েত, আগে কি হতো, যেখানে ইলেকশন মানে অগ্নিসংযোগ, খুন, ধর্ষণ, এটা তো একটা কালচার হয়ে গেছে। এখনো অনেকের মধ্যে এগুলোর একটা প্রবণতা থাকে, কিন্তু সাথে সাথে যখনই যে জায়গায় খবর আসে আমরা কিন্তু সেই জায়গার মধ্যে অ্যাড্রেস করি। তো শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে ত্রিপুরার পুলিশের ভূমিকা প্রশংসা করতেই হবে। যদি ভালো কাজ করে কেন করবো না আমরা, সেটা ওনারা করেছেন। এবং আমরা আগে শুনতাম উৎসবের মেজাজে নাকি ইলেকশন, কিন্তু আমি কিন্তু কোনোদিন আমরা দেখিনি ইলেকশন। আমি তো শুনতাম কবে জানি সাইরেন বাজবে, আর সেই মানে এই সাইরেনের যে দমকল যাবে, এখন কিন্তু আমরা এগুলো শুনি না। মানে কি অবস্থা, কত লোক ত্রিপুরা ছেড়ে চলে গেছে কলকাতায়, আর কলকাতা থেকে ছেড়ে তারা অন্য জায়গায় আবার চলে গেছে। এখনো সে একই অবস্থা, ম্যাগনিফাইড ওয়েতে এখানকার যে সরকার একই অবস্থা, উনাদের থেকেই শিখেছে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, শান্তিপূর্ণ যে নির্বাচন পুলিশ করেছে ত্রিপুরা পুলিশ, এর জন্য ত্রিপুরা পুলিশ নির্বাচন কমিশন যেটা, সেটা আমাদের দিল্লি থেকে কিন্তু তার প্রশংসা, কমিশন থেকে প্রশংসা করা হয়েছে। 10 বছরের উল্লেখযোগ্যভাবে যদি বিভিন্ন অপরাধের যে সংখ্যা, সেটা যদি আমরা দেখি, 2024 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 45% হ্রাস পেয়েছে।
শারীরিক অপরাধ 38% কম হয়েছে, 75% দাঙ্গা কম হয়েছে, আঘাত ও হামলা 37.2 সেটা কম হয়েছে, এবং মহিলাদের উপর অপরাধ 55% কম হয়েছে। কারণ আমরা জানি ত্রিপুরাতে, যদি শুধু ত্রিপুরাতে না, যে কোনো জায়গায় শান্তি সম্প্রীতি এবং ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকে, কোনোদিন রাজ্য উন্নতি করতে পারবে না, দেশও উন্নতি করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জি যেভাবে এই দেশকে সুরক্ষিত রেখেছে, বাইরের দিক দিয়েও মানে আবার ভিতরের দিক দিয়েও, সব দিকে আমরাও সেই দিশায় ত্রিপুরাকে আমরা ল অ্যান্ড অর্ডারের দিক থেকে আমরা কোনো অবস্থায় কম্প্রোমাইজ করবো না, জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি। গত 2024 সালের 24শে সেপ্টেম্বর জম্মু জেলায় 7ম ব্যাটালিয়ন TSR হেডকোয়ার্টারে এখানে বলা হয়েছে যে NLFT ATTF এর সদস্যরা সমর্পণ করেছে। মাঝে মাঝে কথার মধ্যে না আবার টুইস্ট থাকে, বুঝেও যায় না কাকে বলছে, কেন বলছে, এটার মধ্যে কিন্তু অদ্ভুত অদ্ভুত লাগে। আরে সোজা মানুষ, সোজা কথা বলবো, সেইভাবে বললে ভালো হয়, বোঝা যায় কি আসলে ভিতরে কি চলছে না চলছে। এতে করে এই হেডকোয়ার্টারে 1173 জন NLFT এবং ATTF সদস্যরা অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এসছেন। এতে বলা যায় যে ত্রিপুরা এখন সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা, এটা বলতে পারি। NCRBর তথ্য অনুসারে প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে, এখানে আমি দেখছিলাম যখন আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার উনি যখন বলছিলেন যে আমাদের এখানে কথায় কথায় আমাদের মাননীয় বিধায়ক এখানে উত্থাপন করেছিলেন যে সারাক্ষণ দেখি খালি মানে এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এখানে জনসংখ্যা প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে সর্বনিম্ন দিক থেকে ষষ্ঠ, 6th পজিশন। 2014 সালে 716 থেকে কমে 2024 সালে 578 দাঁড়িয়েছে। এই সময়ে 170% যানবাহন কিন্তু বৃদ্ধি পেয়েছে, এটা মনে রাখতে হবে। যানবাহন কত? 170 যানবাহন বেড়েছে, তার সত্ত্বেও আমাদের মানে নিচের দিক দিয়ে কিন্তু RTA রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসাবে বেআইনি গাঁজার বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আমরা ত্রিপুরা পুলিশ বাহিনী এবং অন্যান্য যে এজেন্সিগুলো নিয়মিত বেআইনি গাঁজা ও চারা ধ্বংস করছে। গত 3 বছরে 1586 কোটি টাকা মূল্যে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আমি একটা প্রশ্নের উত্তর আমি সেখানে অলরেডি আনসার দিয়েছি, উল্লেখ করেছি। মাদক সংক্রান্ত মামলাগুলোর তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চের অধীনে একটা STI আমরা গঠন করেছি। আরেকটা বিষয় যেটা অবৈধ অনুপ্রবেশকারী বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা আমরা করেছি। বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও যারা বাংলাদেশি, রোহিঙ্গা শরণার্থী, অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরা পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। 2023-এর তুলনায় বাংলাদেশি অবৈধ যে অনুপ্রবেশকারী তাদের যে নথিভুক্ত যে মামলা 18% এবং গ্রেপ্তার 36.6% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় দালালদের একটা টাউট থাকে, অনেক টাউট, ওইদিকেও টাউট থাকে। BSF যখন চলে যায় তখন ওই মোবাইলের মাধ্যমে বলে যে এখন BSF চলে আয়, আর ওই দেখতে বলে তোরা চলে আয়, এইভাবে চলে। আমি নিজেও এটা প্রত্যক্ষ করেছি। তো সীমান্ত এলাকায় যে দালালদের বিরুদ্ধে মামলা 7 গুণ বেড়েছে, 7 গুণ, এবং গ্রেপ্তারও হয়েছে 40.5% বৃদ্ধি পেয়েছে। 2024 সালে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নথিভুক্ত মামলার সংখ্যা 238%, গ্রেপ্তারের সংখ্যা 344%। সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত 1 বছর ত্রিপুরা পুলিশ ব্যাংক অ্যাকাউন্টে 2.86 করোড় টাকা বাজেয়াপ্ত করেছে এবং দ্রুত পদক্ষেপও নিয়েছেন ওনারা। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অনেককে টাকা দিতে পেরেছেন ওনারা, প্রায় 17.61 লক্ষ টাকা ফেরত দিতে ওরা সম্ভব হয়েছে। 2019 সালে 10ই ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম যেটা 112 চালু করা হয়েছে। এতে করে 24/7 এবং সেটাকে শর্ট ফর্মে আমরা ERSS বলি,
তাতে করে এএমসি এবং এএমসি এলাকার বাইরে রেসপন্সের সময় যথাক্রমে 75% এবং 50% 2023 তুলনায় নেমে এসেছে। আগের থেকে আরো বেশি কুইক রেসপন্স এখানে দেখা যাচ্ছে। ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জওয়ানরা কমিউনিটি আউটরিচ কার্যক্রমে গত 3 বছর 25,000-এরও বেশি কর্মসূচি ওনারা করেছেন। রাজ্যের সাম্প্রতিক বন্যায় আমরা দেখছি যে টিএসআর থেকে আরম্ভ করে পুলিশ বাহিনী তারাও কিন্তু এই বন্যা দুর্গতদের উদ্ধার করেছেন এবং ভূমি ধস যেটা সেটাও ওনারা সেই জায়গার মধ্যে ওনাদের দেখা গিয়েছে। আপনারা জানেন যে কল্যাণমূলক ব্যবস্থাগুলো আমরা অনেকগুলো করেছি। ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের রেশন মানি এবং ডিএ এবং ইউনিফর্ম অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি। 916 জন কনস্টেবল নিয়োগ, 6,067 জন স্পেশাল এক্সিকিউটিভ তালিকাভুক্ত হচ্ছে। এর মধ্যে 218 জনের সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং প্রায় 1000 কর্মীকে বর্ধিত ডিউটি চার্জ প্রদান করা হয়েছে। এসপিও এবং স্পেশাল এক্সিকিউটিভের সাম্মানিক ভাতা বাড়িয়ে যথাক্রমে 12,000 আমরা করেছি এবং 13,000 টাকা করা হয়েছে যথাক্রমে। ত্রিপুরা পুলিশের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। আমি ধন্যবাদ দেব মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টারকে। যখনই যা বলি উনি সাথে সাথে রাজি হয়ে যান। রাজ্য সরকার এবং ত্রিপুরা পুলিশ উভয়ই এটা সার্বিক স্বাস্থ্য বীমা প্রকল্প গ্রহণের উদ্যোগ এবং প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত নতুন 3টি যে প্রশিক্ষণের কিছু কর্মসূচি আমি আপনাদের সামনে রাখতে চাই। যে নতুন 3টি ফৌজদারি আইনের বিষয়ে ত্রিপুরা পুলিশে 5,000-এর বেশি কর্মী প্রশিক্ষণ নিয়েছে। এছাড়াও নতুন 2টি ব্যাটালিয়নের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে 137 জন মহিলা জওয়ান রয়েছে। দিল্লি এবং ছত্তিশগড় 2টিতে টিএসআর ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। পুলিশ ট্রেনিং সেন্টার উল্লেখযোগ্য প্রশিক্ষণের কাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ট্রফি লাভ করেছে। সম্প্রতি আগরতলায় উত্তর পূর্বাঞ্চলের যে 72nd প্ল্যানারি সেশন হয়েছে সেখানেও কিন্তু পুলিশের তাদের উল্লেখযোগ্য ভূমিকা এবং নিরাপত্তার বিষয়টা আমরা দেখতে পেয়েছি। এখানে 150 বছর পূর্তি উপলক্ষে মাননীয় এলওপি সাহেব বলেছিলেন। তো আগামী দিনে ত্রিপুরা পুলিশ নতুন যেসব প্রযুক্তি আছে সেগুলো রাজ্য এবং জেলা স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার ত্রিপুরা পুলিশে নেতৃত্ব দেবে এবং আগামী বছরগুলিতে ত্রিপুরা পুলিশে নতুন থানা, ফাঁড়ি, জিআরপিএস, সাইবার পুলিশ স্টেশন ইত্যাদি যাতে আরো বাড়ানো যায় সেই ব্যবস্থা আমরা সেই দিকেও আমরা অগ্রসর হচ্ছি। নতুন পুলিশ হেডকোয়ার্টার চালু করার পাশাপাশি পশ্চিম ও পূর্ব থানাকে আধুনিকরণের প্রয়াস আমাদের জারি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে থানাগুলোকে, যে পুরাতন থানাগুলো আছে সেইগুলোকে, কারণ তখনকার সময়ে ওইটাই বেস্ট ছিল, থানাগুলোকে ভেঙে আপনি ভার্টিক্যালি সেটাকে উপরে করুন। তাতে করে যদি ওই যারা পুলিশ অফিসাররা থাকবে তাদের ফ্যামিলি যখন উপরে থাকবে তারা কিন্তু সবসময় তারা 24/7 মানুষের জন্য কাজে আসবে। তো সেই দিশায় আমরা কাজ করছি এবং তারা যেন মনে করবে আমরা ফ্যামিলি এখানে আছে, নিচে আমার কর্মস্থল। তো সেই চিন্তাধারায় আমরা অলরেডি 2টো আমরা শুরু করছি, আস্তে আস্তে করে সব জায়গায় করব। আমরা এখানে মাননীয় রাজ্যপালের ভাষণের প্যারা 32 মহিলাদের ক্ষমতায়ন ও উন্নতি সম্পর্কে বলেছেন। আমি তার সাথে মহিলাদের আত্মনির্ভর করার যে উদ্যোগগুলো আমরা নিয়েছি আমি এখানে বলতে চাই। রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গত বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। গন্ডাপুইসা সরকারি ডিগ্রি কলেজে 50 আসন বিশিষ্ট একটি ছাত্রী নিবাস নির্মাণ করা হচ্ছে। তাছাড়াও মহিলাদের সুবিধার জন্য পিঙ্ক টয়লেটে আমরা বারবার বলছি, কারণ রাস্তাঘাটে একই যেখানে টয়লেট আছে পুরুষরাও যায়, সেখানে পিঙ্ক বা কালার যদি থাকে তাহলে দূর থেকে বাচ্চা বা মহিলারা সেই টয়লেটে যাবে। মহিলাদের টিএসআর ব্যাটালিয়নে জওয়ান হিসাবে নিযুক্ত করা হয়েছে। সরকারি চাকরিতে আগে উল্লেখ করা হয়েছে মহিলাদের 33% তাদেরকে আসন সংরক্ষিত করা হয়েছে। ইতিমধ্যে 9টি মহিলা থানা চালু করা হয়েছে আমাদের 8টা ডিস্ট্রিক্ট, আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে টোটাল 9টা আমাদের মহিলা থানা
চালু করা হয়েছে। তাছাড়াও মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইনও চালু করা হয়েছে। এই রাজ্যে নারী শক্তি ক্ষমতায়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন TRLM। এই প্রকল্পে বর্তমানে রাজ্যে রয়েছে 52,407 আমাদের সহায়ক দল, যার মধ্যে মোট সদস্য সংখ্যা 4.73 লাখ। মানে ভাবা যায় না, আগে আমরা তো এগুলো শুনিনি। আমাদের মাননীয় রতনবাবু আগেও ওনার বক্তব্য কিছুটা বলার চেষ্টা করেছেন। ত্রিপুরাতে বর্তমানে 91,871 জন লাখপতি দিদি রয়েছে। এই স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে সরকার 746.8 কোটি টাকার ফান্ড প্রদান করা হয়েছে, যার মধ্যে 2017-18 অর্থবর্ষের পূর্বে শুধুমাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছে। আর আমাদের সরকার আসার পর 714.16 কোটি টাকা আমরা দিয়েছি। ব্যাংক লোনের ক্ষেত্রে একই স্থিতি। 2017-18 আগে দেওয়া হয়েছে মাত্র 4.95 কোটি টাকা, আর 2018-এর পর দেওয়া হয়েছে 1,465.81 কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুরক্ষা পাচ্ছে। 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুফল পাচ্ছে। আমাদের সরকারের প্রচেষ্টায় স্বসহায়ক দলে জনজাতি মায়েদের তৈরি রিসা, পাচরা এবং মাতাবাড়ির সুপ্রসিদ্ধ পেরা GI ট্যাগ পেয়েছে। আজ তারা ব্যবসায়ী সুফল। TRLM দ্বারা পরিচালিত ক্লাস্টার লেভেলের সমষ্টি থেকে 7 দিনে 7% সুদে ঋণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক দেশের 3টি সর্বোৎকৃষ্ট ব্যবস্থার মধ্যে পুরস্কৃত হয়েছে এই রাজ্য। এবার মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছেন। উত্তর পূর্বাঞ্চল পর্ষদের 72তম প্লেনারি সেশনে ত্রিপুরা তথা এই অঞ্চলে উন্নয়নে কি সিদ্ধান্ত হয়েছে, কি প্রকল্প বা পরিকল্পনা গৃহীত হয়েছে, আমি এখানে ওনার উত্তর আমি এটাই বলবো যে এটা কিন্তু আমাদের যে এটা কিন্তু এখানে এরকম না যে উনি বলছেন যে বেরিয়ে আমাদের একটা সাংবাদিক সম্মেলন করা উচিত। এটা কিন্তু আমাদের হাতে না, এটা ডোনার মিনিস্ট্রির আন্ডারে। এটা ওনারা কি প্রকল্প, বিভিন্ন যেসব রাজ্যপালরা এখানে ছিলেন 8টা রাজ্যে, এবং 8টা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীরাও ছিলেন। অন্য মন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী আসতে পারেননি সেখানে এই বিষয়ে NECর বৈঠক, এটা কাজে এটা রাজ্যের বৈঠক না। তো এখানে বিভিন্ন বিষয়, আমি যেমন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের ত্রিপুরার যে আইন শৃঙ্খলার বিষয়ে আমি কথা বললাম। তো এরকম বহু কথা এখানে হয়েছে। আমাদের অন্য বিভিন্ন প্রজেক্ট আছে, যেমন ডেন্টাল কলেজের জন্য আমরা প্রায় 202 কোটি টাকা পেয়েছি। আমরা যেটা আমি এর আগেও বলেছি, প্রায় 200 কোটি টাকার মতো, 198 কোটি টাকা আমরা ডিএডিকশন সেন্টার বিশ্রামগঞ্জের জন্য পেয়েছি। মাদার অ্যান্ড চাইল্ডের জন্য সেখানেও প্রায় 100-150 কোটি টাকার মতো প্রায় আমি এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, সেখানে তো এইগুলো বিভিন্ন প্রজেক্ট আমাদের দেওয়া এবং সেগুলোর বিষয়ে আমরা বলেছি এবং ওনারা দিচ্ছেন। তো এখানে এগুলোর আলোচনা এভাবে সবার কি হবে, কারণ ওটা ডিসিশনটা ডোনার মিনিস্ট্রি আন্ডার NEC বৈঠক তারা নেবে, তারপরে সেটা বলা হবে। তখন আমরা বলি যে ডোনার থেকে NEC বৈঠকে আমরা এই জিনিস বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা হয়, গাইডলাইন দেওয়া আছে কে কি বলবে সেই বিষয়ে। তো এখানে আমার মনে হয় না এই বিষয়টা বলার উত্তরের দরকার আছে। এখানে বিদ্যালয় শিক্ষা, উচ্চ শিক্ষা সম্পর্কে প্রতিকারের ব্যবস্থা সম্পর্কে উনি বলেছেন। বিদ্যালয় শিক্ষা, উচ্চ শিক্ষার বিষয়ে রাজ্যপাল মহোদয় তার ভাষণে প্যারা 17 থেকে 22 অত্যন্ত সুস্পষ্টভাবে উনি সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে উনি বলেছেন। কাজে এখানে নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিদ্যালয় স্তরে গুণগত শিক্ষা প্রদানের পাশাপাশি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সরকার কি পদক্ষেপ নিচ্ছে বা অব্যাহত আছে সেইগুলোর বিষয়ে উনি রেখেছেন। নতুন যে জাতীয় শিক্ষানীতি 2020 সাল আমরা চালু হয়েছে এবং 2024-25 সালে আরো 27টি স্কুলকে প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া PMC
আওতায় অন্তর্ভুক্ত করার ফলে মোট পিএমসি বিদ্যালয়ের সংখ্যা 82 হচ্ছে। কারণ যেহেতু উনি কথাটা বলছেন, তো কি কি নিচ্ছে এর একটা বিন্দু আমি ওনার সামনে আমি রাখতে চাই। ক্লাসরুমে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদান করা হচ্ছে। উনি এটাও বলছেন রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে। উনি নিজেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং উনার সময়ে কি ছিলেন বা তার আগে কি ছিলেন, আমি বলছি না উনি কিছু করেননি, উনিও করেছেন, অস্বীকার করবো না, নিউরো সার্জারি উনার সময় শুরু হয়েছে। কিন্তু কোথায় একটা আর এখন 9টা সুপার স্পেশালিটি সমস্ত জায়গায় সমস্ত ডিস্ট্রিক্টে আমরা এখন যেভাবে আপগ্রেডেশন আমরা করছি, যে ট্রমা সেন্টার আমরা করছি, সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করছি। আমরা চাই যে ডিস্ট্রিক্টগুলো যদি স্ট্রেংথেন হয় তাহলে স্টেট যে হসপিটাল আছে বা কলেজগুলোর উপর চাপ করবে না। আমরা তো সেগুলো করছি। স্বাস্থ্য রাজ্য সরকারের অগ্রাধিকারের বিষয়ে রাজ্যপাল মহোদয়ের ভাষণে আমরা প্যারা 23 এবং 27-এ খুব সুন্দরভাবে উনি উল্লেখ করেছেন। একটি মেডিকেল হাব গঠনের উদ্যোগ আমরা নিয়েছি, সেটাও উনি উল্লেখ করেছেন। রাজ্যের রোগীদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার যে প্রবণতা আমরা আগে দেখেছি, সেটাও অনেক হ্রাস পেয়েছে। এখানে 2টি সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। হৃদরোগের জটিল অস্ত্রোপচার এই রাজ্যে এখন সম্ভব হচ্ছে। রাজ্য সরকার হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। বারবার আমি সব জায়গায় বলি এবং চেষ্টাও চলছে, এরকম না বলেছি তার জন্য আমরা যাই দিল্লিতে, বারবার কথা বলি। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 70 বছরের উপরে, সেটা কিন্তু আমাদের পক্ষে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। কারণ আমরা একমাত্র স্টেট সারা ভারতবর্ষের মধ্যে যেখানে ত্রিপুরার সব মানুষ 100% মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত ছিল। তো 70 বছরও হওয়াতে আমাদের কিছু অনেকটা আর্থিকভাবে আমাদের লাভ হয়ে গেছে। তো আমরা সেই দিকে কাজ করছি। রাজ্যে MBBS এবং পিজি কোর্স আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ডেন্টাল কলেজের আসন সংখ্যা 50 থেকে 63 করা হয়েছে। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 20টি ডিপার্টমেন্টে প্রায় 85 থেকে 86টি পিজি আসন এখন বেড়েছে। আমি শুনলাম যে 100 আসনের জন্য এখন যে এটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার অনুমোদন দিয়েছে। ত্রিপুরা হেলথ সার্ভিসেস গ্রেড 4 পদে 224 জন মেডিকেল অফিসার নিয়োগ করা হবে ত্রিপুরা পাবলিক সার্ভিসের মাধ্যমে, এবং ত্রিপুরা হেলথ সার্ভিসের গ্রেড 4 পদে 172 স্পেশালিস্ট মেডিকেল অফিসার এর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উনি এটা বলেছেন ছাত্র যুব সম্প্রদায়ের নেশার প্রকোপ বৃদ্ধির সম্পর্কে আমি অলরেডি এই বিষয়ে উত্তর দিয়ে দিয়েছি, আর বেশি কিছু বলবো না। মরণব্যাধি, ক্যান্সার, হেপাটাইটিস, HIV রোগে আক্রান্তদের প্রাণহানি, যান দুর্ঘটনা, এখানে ছাত্র যুব সম্প্রদায়ের নেশার প্রকোপ বৃদ্ধি এবং এখানে আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সেই বিষয়েও অনেক কথা আমরা কি কি করতে যাচ্ছি সে বিষয়ে অলরেডি আলোচনা হয়েছে। রাজ্যের জনজাতিদের রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় চালু করা এই বিষয়ে উনি বলেছেন। এই বিষয় নিয়ে আমরা উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে। কাজেই আমার মনে হয় যে মাঝখানে উনি এই বিষয়ে আর না কথা বলাই ভালো। আমরা একসাথে আছি, আমাদের ব্যাপারটা আমাদের মধ্যে থাকতে দিন এবং আমরা সেইভাবে আমরা কাজটা করব। দুর্নীতি রোধে ত্রিপুরা লুকায়িত আইনকে আরো শক্তিশালী করা। এখন তো কথা হচ্ছে লুকায়িতকে যদি শক্তিশালী করি অনেক লোক তো সমস্যায় পড়ে যাবে। যাই হোক, যখন বলেছে লুকায়িতকে তো আরো শক্তিশালী আমাদের করবই, সেটা আমি জানি না কোন পর্যায়ে শেষ পর্যন্ত যাবে। আমাদের সম্মানিত বিধায়ক নির্মল বিশ্বাস বাবু যে বিষয় অন্তর্ভুক্তি চেয়েছে, রাজ্যের সরকারি কর্মচারীদের আর্থিক বকেয়াগুলো চুকিয়ে দেওয়া, কর্মচারীদের আর্থিক বকেয়া মিটিয়ে দেবার বিশেষ বিষয়ে উল্লেখ করছেন, যা রাজ্য সরকারের একটি চলমান বিষয়। আমরা তো করছিই, আগে তো জিন্দাবাদ করলে তারপরে গিয়ে 1% দিয়ে দেওয়া হতো। এখন তো বলার আগেই আমার 29 মাসে বোধহয় আমি আগেতে 3% দিয়েছিল, 30% হয়েছে, 3%, বাকি 27% আমি নিজেই, কোথাও আপনাদের কারোর আন্দোলন করতে হয়নি, এমনিতেই, কারণ আমরা ফিল করি সবার জন্য এবং সেটা একটা চলমান বিষয় এবং নিশ্চয়ই সেটা থাকবে। আমরাও চাইছি যাতে আরো খুব কাছে যাওয়া যায় এবং সময় সেটা আমরা করব, এর জন্য বলারও প্রয়োজন লাগবে না। সর্বশিক্ষা অভিযানের প্রকল্পে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের, যেটা বিধায়ক মাননীয় সম্মানিত বিধায়ক নির্মল বিশ্বাস রেখেছেন, তাদের নিয়মিতকরণ। সর্বশিক্ষা অভিযানে এটা কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি এটা কেস চলছে, কাজে এটা সাব জুডিস, এখানে পুরো বিস্তারিত আলোচনা মনে হয় না সম্ভব। রাজ্যের বিভিন্ন জেলায় সরাওর নদীর ভাঙন সম্পর্কে আপনি দেখেছেন,
এটা রাজ্যের বিভিন্ন জেলায় ছড়া ও নদী সমূহের ভাঙন রোধে রাজ্য সরকারের যে ওয়াটার রিসোর্স দপ্তর বর্ষব্যাপী কিন্তু এটা কাজ ওনারা করে থাকেন। সাম্প্রতিক বন্যায় বেশ কয়েক জায়গায় ভাঙন দেখা দেওয়ার জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের কাজ চলছে। RIDF এর মাধ্যমে গত প্রকল্পে গত 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন নদী নালা ভাঙন রোধে 111টি স্থানে প্রায় 20 কিলোমিটার নদীর পার ভাঙন রোধের জন্য 106.51 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং কাজগুলো বর্তমানে চলছে। গত বন্যার ফলে যে জায়গায় নদী ভাঙন ও সেচ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি সেগুলো মেরামত হয় তার জন্য অতিরিক্ত 35 করোড় টাকা বরাদ্দ করা হয়েছে। গত 13ই জানুয়ারি বিধানসভায় এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনাও রেখেছি। আমি উনি এটাও বলেছেন রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে গেস্ট লেকচারের প্রতি বঞ্চনা। ডিগ্রি কলেজগুলোতে লেকচারার পদে নিয়োগের বিষয় একটি চলমান প্রক্রিয়াধীন বিষয়, সেই বিষয়েও আগেও কথা হয়েছে। নিয়োগকৃত গেস্ট লেকচারদের সাম্মানিক বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। বর্তমানে 710 জন গেস্ট লেকচার রয়েছে, সুতরাং তাদেরকে বঞ্চনার যে প্রশ্নটি এটা আমার মনে হয় অবাস্তব। বর্তমানে প্রতি লেকচারারকে 500 টাকা দেওয়া হয় এবং মাসে সর্বাধিক 20,000 টাকা সাম্মানিক প্রদান করা হয়। আরেকটা কথা উনি রেখেছেন রাজ্যে নতুন করে চালু হওয়া 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রসঙ্গে, এবং আমি আমার চেম্বারে যখন ছিলাম আমি শুনছিলাম উনি এই বিষয়টা বলছেন। কিন্তু আমি বলবো যে মাননীয় রাজ্যপাল মহোদয় ভাষণে প্যারা 17 নম্বরে অলরেডি এই বিষয়ে কিন্তু উনি উল্লেখ করেছেন। সম্মানিত বিধায়ক সুদীপ সরকার যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছেন, ডম্বুর জলাশয়কে বেসরকারি হাতে প্রদান করা এবং জলাশয়ের উপর নির্ভরশীল মৎস্যজীবীদের জীবন জীবিকার বিষয়ে মৎস্য ক্ষেত্রে উন্নয়নের বিষয়টি কিছু উল্লেখযোগ্য দিক মাননীয় রাজ্যপাল 15 নম্বর প্যারাতে অলরেডি আলোকপাত করেছেন। ডুম্বুরের জলাশয়ে মাছ উৎপাদনে বৃদ্ধির মাধ্যমে মৎস্য চাষীদের যাতে তাদের আর্থসামাজিক হাল আরো বেটার হয় তার জন্য কিন্তু ওই খাঁচায় মাছ চাষ প্রকল্প সেটার কিন্তু ব্যবস্থা সেখানে আছে। এর মধ্যে প্রায় 1512টি মাছ চাষের খাঁচা বসানো হয়েছে সেখানে। এছাড়াও দপ্তরের পক্ষ থেকে মৎস্য চাষীদের উন্নয়নে আরো নানাবিধ প্রকল্প অলরেডি দপ্তরের মন্ত্রী বাহাদুর আরো ভালো করে উনি বলেছেন। উনি এটাও বলেছেন যে বেকারদের জন্য সুনির্দিষ্ট কর্মসংস্থানের পদক্ষেপ সম্পর্কে। বেকারদের কর্মসংস্থানের বিষয়টিও এখানেও কিন্তু অন্তর্ভুক্তির দরকার নেই। সেখানে বলেছেন রাজ্যপালের ভাষণে বিভিন্ন প্যারায় একটা না অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্য সরকার এক স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সম্প্রতি JRBTর মাধ্যমে 2410 জন প্রার্থীকে চাকরি থেকে নিযুক্তি দেওয়ার জন্য প্রক্রিয়া প্রায় শেষ করেছে। তাছাড়াও সরকার দক্ষতা উন্নয়ন ও অন্যান্য পদ্ধতিতে বেকার যুবাদের জন্য কর্মসংস্থানের যে সুযোগ তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাইন ইন হার্নেসের মাধ্যমে ডেইলি আমার কাছে ফাইন আছে, প্রতিদিন ডাইন ইন হার্নেসের ফাইল আমি সই করি এবং প্রচুর ডাইন ইন হার্নেসের একটাও কোনো জায়গায় আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টার বলছেন একদমই আটকান না, আমিও সাথে সাথে সই করি এবং অনেকে এই নিয়েও কিন্তু জল ঘোলা করার চেষ্টা অনেক সময় করে যে ডাইন ইন হার্নেসের কোনো চাকরিও হয় না। তা আমি বলেছি মাঝে মাঝে যারা আমাদের আধিকারিকরা আছেন মাঝে মাঝে সাংবাদিক সম্মেলন করে কতটা ডাইন ইন হার্নেস হয়েছে মানুষের সামনে যেন রাখে। উনি এটাও রেখেছেন ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে যারা কর্মরত অনিয়মিত কর্মচারীরা আছেন তাদের নিয়মিতকরণ প্রসঙ্গে। এখানে এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং একটা বিশেষ পোর্টালের মাধ্যমে আমরা কি করেছি, কতজন এখানে আমাদের মাননীয় বিধায়ক গোপাল বাবু আছেন, উনিও একটু আজকে সকালে আমি শুনছিলাম বলছিলেন যে এক্সাক্ট কোটা, তো আমরা এটা এক্সাক্ট কোটা এর জন্য একটা পোর্টাল আমরা তৈরি করেছি। তো পোর্টালের মাধ্যমে ইতিমধ্যে 1680 জন অনিয়মিত কর্মচারীর তথ্য সংগ্রহ করা হয়েছে। সমস্ত তথ্য সংগ্রহ করার পর তারপরে আমরা এই রাজ্য সরকার সমস্ত নিয়ম নীতি দেখে এবং আর্থিক যে ব্যবস্থা সেটার ব্যবস্থা চিন্তা করে নিশ্চয়ই আমরা তার উপযুক্ত ব্যবস্থা আমরা সিদ্ধান্ত নেব। রাজ্য সরকারি মিউজিক কলেজে দীর্ঘদিন যাবৎ নিয়োগ সম্পর্কে কিছুদিন আগে আমরা কিন্তু আমরা ক্যাবিনেটেও সেটা ডিসিশন করেছি এবং সেটারও কিন্তু অলরেডি প্রসেস চলছে।
সম্মানিত বিধায়ক গোপাল রায় যে যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছেন বেকার সমস্যা প্রসঙ্গে, তো সেটাও কিন্তু অনেকটা ওনার মতোই। তবুও মাননীয় রাজ্যপালের ভাষণে কর্মসংস্থানের বিষয়টি উল্লেখ নেই, ঠিক তা নয়। সেখানে প্যারা 30, 20, 32, 41, 45, 66 এবং 80-তে সেটাও কিন্তু উনি বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ সহ বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা থেকে আরম্ভ করে অর্থনৈতিকভাবে কিভাবে তারা সেলফ রিলায়েন্স হবে তারও কিন্তু উনি উল্লেখ করেছেন। উনি এটাও বলেছেন যে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, আমি তো বলেছি অলরেডি, যে আবার নতুনভাবে দ্বিতীয়বার বলার প্রশ্ন ওঠে না, ডি এর ব্যাপারে বলছেন। বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেই। তো আমি তো আজকে সকালেও ওই বিষয়ে কথা বলেছি, আমার মনে হয় না আর এটাকে বলার প্রয়োজন আছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উনি কথা বলেছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি আমরা প্রশাসনের নজরে আছে। আমি বিধানসভাকে জানাতে চাই যে খাদ্য দপ্তরের ইন্সপেক্টর থেকে শুরু করে প্রত্যেক মহকুমা শাসকের নেতৃত্বে, মহকুমা স্তরে ও জেলা শাসকের নেতৃত্বে জেলা স্তরে প্রতিনিয়ত বাজারগুলিতে এনফোর্সমেন্ট করা হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এই বিষয়ে খুবই উনি নজরদারি করেন এবং আমি প্রায়শই দেখি, টিভির পর্দায়ও দেখি ওনার বিভিন্ন পর্দায় বাজারে যাচ্ছে নিয়মিত, যাতে কেউ এক্সট্রা বেশি মুনাফা না করতে পারে সে বিষয়ে আমাদের সরকার কোনো অবস্থায় প্রশ্রয় দেয় না এবং মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ যাতে হয় সেই দিকে আমাদের নজর আছে। জাতীয় সড়ক নির্মাণের দুর্নীতি ও নিম্নমানের কাজ সেটাও নিয়ে উল্লেখ করেছেন। তো বিগত 2018 সালের পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে আমাদের সারা দেশে আমাদের যে জাতীয় সড়ক উন্নয়ন করছে, হীরা মডেল, আমরা সবসময় বলি হীরা মডেল প্রধানমন্ত্রীজি বলছেন যে ছোট পাত্র নিয়ে আসবে না, বড় পাত্র নিয়ে আসবে, আমাদের মনে আছে তখন। এবং উনাকে বলার আগে উনি আমাদের হীরা মডেল না, এখন হীরা প্লাস মডেল, ন্যাশনাল হাইওয়ে, যেখানে একটা ন্যাশনাল হাইওয়ে 08 ছিল সেখানে আজকে 6টা ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে। আরো যে 4টা ইন প্রিন্সিপাল, তার মধ্যে 2টো জিপিআর বানানোর জন্য বলেছে, সেটাও আমরা সেখানে দিয়েছি। তবে যদি নিম্নমানের হয়ে থাকে, কারণ এগুলো তো ন্যাশনাল হাইওয়ে, তাদের তত্ত্বাবধানে NHIPCL এর মাধ্যমে এগুলো হয়, স্পেসিফিক কমপ্লেন যদি তো নিশ্চয়ই আমরা ওনাদের গোচরে আনবো। সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের প্রসঙ্গে উনি বলেছেন, সেখানেও এই বিষয়ে মাননীয় রাজ্যপালের ভাষণে অন্তর্ভুক্তি কেন নাই সে প্রশ্নটা উনি করেছেন। এটাও কিন্তু আবার বলছি, একই বলেছি যে সুপ্রিম কোর্টে সাবজুডিস রাবার ভিত্তিক শিল্প, মাননীয় রাজ্যপালের ভাষণে প্যারা 50 নম্বর মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় 23,177 হেক্টর রাবার বাগানের জন্য 28,149 জন যারা বেনিফিশিয়ারি, তাদের যারা বেনিফিট পেয়েছেন সেই বিষয়ে উনি রেখেছেন। কাজে এখানে অন্তর্ভুক্তি করার প্রশ্নই ওঠে না। গ্যাস ভিত্তিক শিল্প এমন যাতে না হয় যে বিরোধিতার জন্য বিরোধী, বা করতে হবে এর জন্য অন্তর্ভুক্তির জন্য, ভালো করে পড়তে হবে সবকটা আছে কি না থাকলে নিশ্চয়ই আপনারা করবেন, তাহলে এটার মধ্যে আরো গুরুত্ব দেওয়া যায়। আমি বলছি না সবাই এরকম করছেন, দেওয়ার জন্য 8, 10টা 20টা দিয়ে দিলাম, তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না। এখানে গ্যাস ভিত্তিক শিল্প সংক্রান্ত কোনো পরিকল্পনার উল্লেখ নেই। উনি বলেছেন রাজ্যের শিল্প গড়ে তোলার ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সচেষ্ট এবং আমি নিজেও বিভিন্ন সময়ে বহিরাজ্যের বড় বড় শিল্পপতি এবং উদ্যোগপতিদের সাথে আমি কথা বলেছি এবং এখনো বলি, এবং ওনাদেরকে আমি অনুরোধ করি যাতে ত্রিপুরাতে শিল্প পরিকাঠামো যাতে ওরা নিজেরাও করে, আমরাও যাতে এর সাথে অন্তর্ভুক্ত হতে পারি এবং গ্যাস ভিত্তিক শিল্প যাতে গড়ে, তার জন্য আমাদের ত্রিপুরা সরকার এটা নিয়ে বিবেচনা করছে এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথেও আমরা কথা বলেছি। বাঁশ ও কাঠ শিল্পের বিষয়ে উনি এই প্রসঙ্গ বলেছেন। রাজ্যে 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরার বাঁশ বেত হস্তশিল্প তাঁত শিল্পের প্রচার ও প্রসারে সর্বাধিক ভূমিকা আমাদের এই সরকার নিয়েছে। আগে কিন্তু আমরা দেখতাম না এইভাবে, বাঁশ আর কাঠ শিল্প নিয়ে এত আলোচনা। আমরা ছোটবেলার থেকে এখানে মানুষ আমরা দেখেছি, কেনার আছে কিনেছি, কিন্তু কোন সরকার যেভাবে প্রমোট করার চেষ্টা করছে এটা আমরা কোনোদিন দেখিনি। তো সেটা অলরেডি যে কারণে ত্রিপুরার বাঁশ বেত হস্ততাঁত শিল্পের পরিচিতি সারা পৃথিবীতে লাভ করেছে। সুতরাং এই বিষয়ে আলাদা করে মাননীয় রাজ্যপালের ভাষণে অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। উত্তর জেলায় উনি বলেছেন ক্ষুদ্র পেপার মিল প্রসঙ্গে, ত্রিপুরা রাজ্যে পেপার মিল স্থাপনের ব্যাপারে সরকার সচেতন।
মাননীয় গোপাল বাবু বোধহয় বিধায়ক, মাননীয় বিধায়ক, উনিও বোধহয় এই বিষয়ে পেপার নিয়ে একটা জায়গায় বলার চেষ্টা করেছেন। তো এটা অ্যাকচুয়ালি কাঁচামালের উপর নির্ভর করে অনেক সময়, তো এক্সপ্লোর করার চেষ্টা করছি আমরাও চাই এখানে মিল হোক, এখানে খুব হোক মিল, বিভিন্ন ডেভেলপমেন্ট এখানে হোক, ইনভেস্টার আসুক বিভিন্ন স্থানে, আমরা কে না চাই। তো আমরা দেখবো এটা আগর চাষ এবং আগর ভিত্তিক শিল্পের এই বিষয়ে আমার অলরেডি কথা হয়ে গেছে, অলরেডি বলা হয়েছে। ত্রিপুরার জন্য কোনো বিশেষ প্যাকেজ মাননীয় সদস্য শ্রী গোপাল রায় মহোদয় 12 নম্বর পয়েন্টে এটা বোধহয় টাচ করেছেন। আগরতলা সহ রাজ্যের মশার সমস্যা, মশার ব্যাপারে না না, আপনাকে তো সকালে আমাদের রতনবাবু বলেছিলেন যে মশার বিষয়ে কি একটা প্যাকেজের, না আপনি বোধহয় এখানে কি লিখেছেন, নেগলেক্টেড, কি একটা লিখেছেন নেগলেক্টেড, এটার তো অর্থটা বোঝা গেল না। মানে এখানে আমার কাছে যে উত্তর মাননীয় সদস্য শ্রী গোপাল রায় মহোদয় 12 নম্বর পয়েন্টে নেগলেক্টেড বলতে মাননীয় স্পিকার মহোদয় কি বলতে উনি বলেছেন সেটা স্পষ্ট নয় আর কি। আগরতলা সহ রাজ্যে মশার সমস্যা, এটার বিষয়ে তো কথা হয়ে গেছে, আমরাও রেডি আছি, যা করার আমরা নিশ্চয়ই আমরা করবো। এবং স্প্রে, ডিডিটি স্প্রে এগুলো তো হয়, প্রতিদিনই আমরা করি। তারপরেও মশা এবং একটা জিনিস, যেখানে আমরা দেখি 5 স্টার হোটেলেও দেখি কি মসকিটো যে কয়েল সেটা লাগিয়ে রাখি, ইভেন এয়ারক্রাফটের ভিতরে ঢুকলেও দেখি মশা, এবং কাজেই এটা আমরা চেষ্টা করবো যত কম করা যায়। 12 নম্বরে বলেছিলাম the honorable governor did not. আচ্ছা ঠিক আছে। 14 নম্বরে মাদক প্রতিরোধ কইছি তো, ঠিক আছে ঠিক আছে। মাদক প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে সেটাও 13ই জানুয়ারি কলিং অ্যাটেনশনে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যপালের ভাষণে 65 নম্বর অনুচ্ছেদে এটা অলরেডি কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করা আছে। টিটিএডিসি এলাকায় জনজাতিদের উন্নয়নের প্রসঙ্গে ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় যারা বসবাসকারীরা আছেন তাদের উন্নয়নের ব্যাপারে আলোচনা হয় নাই বলে উল্লেখ করেছেন। কিন্তু জনজাতিরা শুধু টিটিএডিসি এলাকায় বসবাস করেন না, তারা রাজ্যের বিভিন্ন স্থানে কিন্তু বসবাস করে, তাদের কথা অবশ্য রাজ্যপালের ভাষণে উল্লেখ রয়েছে। রোমান স্ক্রিপ্টের প্রসঙ্গটি মাননীয় বিধায়ক রায় বর্মন মহোদয়ের উত্থাপিত বিষয়ে আলোচনা অলরেডি আমি করেছি। আরেকটা বলেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী প্রকল্পগুলির বিষয়ে। রাজ্যপালের ভাষণে দপ্তর ভিত্তিক প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নামে যে প্রকল্পগুলির যে চিত্র উনি কিন্তু তুলে ধরেছেন, কাজেই এটা বলার অপেক্ষা রাখে না যে এটা অন্তর্ভুক্তি করা হোক। ট্যুরিজম সেন্টারগুলোতে শূন্যপদ পূরণ এবং ন্যায্য মূল্য দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি প্রসঙ্গে এগুলো রাজ্য সরকারের খাদ্য দপ্তরের ইন্সপেক্টর থেকে শুরু করে এটাও কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। ট্যুরিজম সেন্টারগুলোর বিষয়ে কথা হয়েছে, আমাদের সেখানে যে ভ্যাকেন্সি আছে কিভাবে সেটা তো অলরেডি আমাদের ফিনান্স মিনিস্টার বলেছেন। মাননীয় বিধায়ক শ্রী জিতেন চৌধুরী যে যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছেন, 8 বছরের বেশি সময় ধরে এডিসি ভিলেজে কমিটি নির্বাচন না হওয়া। পিটিএডিসি কর্তৃপক্ষ গত 31শে অক্টোবর 2024 সালে রাজ্য সরকারকে জানায় যে বর্তমানে 597টি গ্রাম কমিটি পুনর্গঠন করে আরও নতুন গ্রাম কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ব্যাপারে এখনো প্রয়োজনীয় বিজ্ঞপ্তি টিটিএডিসির কর্তৃপক্ষ জারি করেনি। প্রয়োজনীয় বিজ্ঞপ্তি টিটিএডিসির কর্তৃপক্ষ প্রকাশ করার পর ভিলেজ কমিটি নির্বাচনের পরবর্তী উদ্যোগ আমরা গ্রহণ করব। আমি আগেও বলেছি নিশ্চয়ই আমরা করবো, এটা ডিসি ইলেকশন করতেই হবে। রাজ্যের কর্মরত সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান আক্রমণ ও প্রচার মাধ্যমে স্বাধীন ভূমিকার উপর হস্তক্ষেপ, কি বলবো এটা বিষয়ে না। আমি বলছি যে আগে এই দৈনিক সংবাদের কি অবস্থা, মালিকানা চেঞ্জ করার সময় কমিউনিস্টদের সময় কত রকমের ঘটনা হয়েছিল। হেডলাইন্স ত্রিপুরা
উনি তো রুজুই দেখান ওনার সময় কি কি হয়েছে, আর সাংবাদিকরা এখন বলছেন যে ওনারা হেনস্থ হচ্ছেন। একমাত্র সাংবাদিক বান্ধব যদি কোনো সরকার থাকে এ হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, এতটুকু আমি বলতে চাই। সম্মানিত বিধায়ক শ্যামল চক্রবর্তী যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছেন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধিতে কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে জনজীবন নাবিশ্বাস, রাজ্যে খাদ্যশস্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারের ব্যর্থতা। তো সেখানে মাননীয় বিধায়ক গোপাল রায় মহোদয় অলরেডি এই বিষয়ে আলোচনা হয়ে গেছে। উনি এটাও বলেছেন রাজ্যের চাষযোগ্য জমি ও জলাশয়ের পরিমাণ কমে যাওয়া, সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। রাজ্যে জমি শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে একটি আইন রয়েছে, ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড রিফর্মস অ্যাক্ট 1960 অনুসারে জমির শ্রেণী যদি পরিবর্তন করতে হয়, যদি করে কেউ, তার জন্য অত্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। কেউ যদি বিনা পারমিশনে জমি শ্রেণী পরিবর্তন করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কৃষি জমি এবং জলাশয় যাতে না কমে সেই ব্যাপারে রাজ্য সরকার সর্বদা নজর রাখছে। সম্মানিত বিধায়ক রামু দাস যে বিষয় অন্তর্ভুক্তি চেয়েছে, 100% পরিশ্রুত পানীয় জল সরবরাহের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি 158টি গ্রাম পঞ্চায়েত এবং 92টি ভিলেজ কাউন্সিল 100% পারিবারিক ট্যাপ সংযোগ FSTC রয়েছে। 171টি গ্রাম পঞ্চায়েত এবং 146টি ভিলেজ কাউন্সিলে 90 থেকে 100% FSTC রয়েছে। 119টি গ্রাম পঞ্চায়েত এবং 110টি ভিলেজ কাউন্সিলে 80 থেকে 90% FHTC রয়েছে। FHTC মানে ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন। 77টি গ্রাম পঞ্চায়েত এবং 94টি ভিলেজ কাউন্সিলে 70 থেকে 80% কার্যকরী পারিবারিক ট্যাপ সংযোগ রয়েছে। 53টি গ্রাম পঞ্চায়েত এবং 95টি ভিলেজ কাউন্সিলে 50 থেকে 70% কার্যকরী পারিবারিক ট্যাপ সংযোগ রয়েছে। 9টি গ্রাম পঞ্চায়েত এবং 31টি ভিলেজ কাউন্সিলে 25 থেকে 25 থেকে 50% এই FSTC রয়েছে এবং 2টি গ্রাম পঞ্চায়েত এবং 19টি ভিলেজ কাউন্সিলে 0 থেকে 25% FSTC রয়েছে। 2 নম্বর আপনি বলেছেন বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিরসনে ডাক্তার সহ চিকিৎসা কর্মী নিয়োগ করা সম্পর্কে অলরেডি আলোচনা হয়েছে। আয়ুষ্মান কার্ড ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সেগুলোও কিন্তু আলোচনা হয়েছে। সম্মানিত বিধায়ক ইসলামউদ্দিন যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছেন, বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা, সেটা নিশ্চয়ই আমরা যদি কোনো জায়গায় একটু আগে বোধহয় সকালে আলোচনা হয়েছে, সেই হলো আমরা দেখব রাজ্যের সংখ্যালঘু মানুষের উন্নয়ন। রাজ্য সংখ্যালঘু মানুষের উন্নয়নের বিষয়টি রাজ্যপাল মহোদয়ের ভাষণের প্যারা 58 নম্বরে অলরেডি উল্লেখযোগ্য বিষয়ে তুলে ধরা হয়েছে। MGNরেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সম্পর্কে MGNরেগা শ্রমিকদের বৃদ্ধি করার বিষয়টি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক 2024 সালের মার্চ মাসে, এটা নিয়ে অনেকেই বলে যে কেন মানে রেগার মজুরি কেন বৃদ্ধি হয় না। এটা আমাদের হাতে কিছু নেই, আমরা কিচ্ছু করতে পারবো। এটা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে সেটা করা। আগে 226 টাকা ছিল, এখন সেটা গিয়ে 242 টাকা হয়েছে। সম্মানিত বিধায়ক অশোক চন্দ্র মিত্র যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছেন, রাজ্য প্রশাসনের কর্মজটিলতা রোধে সরকারি কর্মচারীদের অ্যাডহক প্রমোশনকে রেগুলার করার ব্যাপারে, সেটারও অলরেডি আগে আলোচনা হয়েছে, আমরা নিশ্চয়ই সেটা দেখব। এবং অ্যাডহক প্রমোশনের যে রেগুলার করার বিষয়ে আমরা আলোচনা করছি এবং সেটাও কিন্তু অলরেডি সাব জুডিস মাননীয় সুপ্রিম কোর্টের সে বিচারাধীন রয়েছে। শিক্ষক আরেকটা বিষয় উনি বলেছেন, শিক্ষক নিয়োগ না হওয়া, পরিকাঠামোর অভাব এবং সঠিক নীতির অনুপস্থিতিতে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থা। শিক্ষার বিষয়টি রাজ্য সরকারের অগ্রাধিকার সবসময় আমরা বলেছি। পরিকাঠামোর উন্নয়নে সেটা ধারাবাহিকভাবে চলবে এবং পরিকাঠামোগত বিষয় নিয়ে মাননীয় রাজ্যপাল মহোদয় ভাষণের প্যারা 20 এবং 22 সুস্পষ্টভাবে কিন্তু উনি সেটার উল্লেখ করেছেন। এডিসি এলাকায় নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলার পরিকল্পনা। জনসংখ্যার অনুপাতে ভিত্তিতে স্বাস্থ্য কেন্দ্র খোলার সংস্থান রয়েছে। রাজ্য সরকার প্রয়োজন অনুসারে জনসংখ্যার ভিত্তিতে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করছে এবং যেমন বিগত বছরের নতুন যারা ব্রু শরণার্থী তাদের পুনর্বাসন এলাকায় নতুন স্বাস্থ্য কেন্দ্র আমরা কিন্তু স্থাপন করেছি।
সম্মানিত বিধায়ক দীপঙ্কর সেন যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছেন মাননীয় স্পিকার মহোদয়, গত অগস্টের ভয়াবহ বন্যায় হাজার হাজার দুস্থ পরিবার পর্যন্ত সহায়তা না পাওয়া সম্পর্কে এ বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। রাজ্যের খেলাধুলার উন্নয়নে প্রত্যেক ব্লকে স্পোর্টস স্টেডিয়াম তৈরির পরিকল্পনা, এখানে মাননীয় স্পোর্টস মিনিস্টার আছেন, সেখানেও আমি বলবো যে মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে প্যারা 76 এবং 77-এ তারও কিন্তু আলোকপাত উনি করেছেন। উনি রাজ্যের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সরকারের ব্যর্থতার এই বিষয়ে উনি বলছেন। রাজ্য সরকার পরিবেশ দূষণ রোধে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আইনকে কার্যকরী করার পাশাপাশি রাজ্যের নিজস্ব রুলসও কিন্তু চালু করেছে। রাজ্যের সবগুলো জেলায় জেলা শাসক, মহকুমা জেলা শাসক, সহকারী মহকুমা শাসক, পুলিশ আধিকারিক এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণের পর্ষদের যৌথ উদ্যোগে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন বাজারে অবৈধ প্লাস্টিক ব্যাগ এবং অন্যান্য নিষিদ্ধ এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী বিরুদ্ধে অভিযান চালানো। আমরা সবাই জানি যে 120 মাইক্রনের নিচে যদি কিছু থাকে মানে তার পুরুত্ব, তাহলে সেটা কোনো অবস্থায় ইউজ করা যাবে না এবং সেইভাবে আমরা কিন্তু কাজ করছি। পরিবেশ দূষণ রোধে নির্মল পরিবেশ বজায় রাখার স্বার্থে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে আছেন, উনি অনেক অ্যাক্টিভ, আমি দেখেছি এইসব বিষয়ে উনি কাজও করেন এবং প্রতিনিয়ত ওয়ার্কশপ, আলোচনা সভা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলো ওনার যে লিডারশিপে সেগুলো আছে। এখানে উনি বলেছেন বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল কলেজের জন্য IGM হাসপাতালের ব্যবহারের অনুমতি সম্পর্কে কতবার বলবো, কতবার, এটা তো আর আলোচনার একবার একই জিনিস বলার কোনো মানে হয় না। সেগুলো নিয়ে সম্মানিত বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছে, এডিসি এলাকায় বেশি বারবার বললে বেশি বেরোবে এরকম মানে একবার বলে দিলাম দ্যাটস এনাফ। সম্মানিত বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ যে বিষয়ে অন্তর্ভুক্তি চেয়েছেন, এডিসি এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ। এডিসি এলাকা সহ সারা রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে, ধাপে ধাপে সেটা আমরা করব। ওবিসি সম্প্রদায়ভুক্তদের জন্য রাজ্যে সংরক্ষণ। ওবিসি সম্প্রদায়ভুক্তর জন্য রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি আমাদের রয়েছে এবং তাদের জন্য স্টাইপেন্ড প্রদানের পাশাপাশি তাদের সোসিও ইকোনমিক্যাল কন্ডিশন যাতে আরো বেটার হয় সেই কর্মসূচি আমাদের রয়েছে। সম্মানিত বিধায়ক নয়ন সরকার যে বিষয় অন্তর্ভুক্তি চেয়েছেন, রাজ্যের বাইরে অবস্থিত, আমি যখন আমার রুমে ছিলাম সেখান থেকে আমি শুনছিলাম যে রাজ্যের বাইরে অবস্থিত ত্রিপুরা ভবনগুলোর যথাযথ সংরক্ষণ ও সংস্কার অলরেডি এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি টেক আপ করেছি এবং কিভাবে আপগ্রেডেশন করা যায়, আরো নতুন ভবন আপনারা জানেন, আমরা ত্রিপুরা ভবন বোম্বেতে আমরা একটা সেখানে ভবন আমরা জায়গা কিনেছি, সেটাও নতুন ভবন হবে। আমরা নয়ডা আপনার দিল্লিতেও একটা সেখানে নতুন জায়গা আমরা পেয়েছি দ্বারকাতে, সেটাও করছে। শুধু তাই নয়, আমাদের যে দুটো দিল্লিতে এখন আছে, একটা জায়গার মধ্যে আমরা চেয়েছিলাম এটাকে ভার্টিক্যালি উপরে উঠাবো, কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজির বাড়ির কাছে সেখান থেকে বিধিনিষেধ আসে, হবে না। আরেকটার মধ্যে একটা জায়গা পেয়েছে প্রায় সেখানেও আরেকটা যেটা আছে সেখানেও আমরা বলেছি যে প্রায় 7-8টার মতো নতুন করে সেখানে আমাদের যে ভিআইপি রুম সেখানে হবে এবং আশা করি আমাদের যে অনেক সময় যারা আমাদের এখান থেকে অনেকে যায় জায়গার সমস্যা, সেটাতে অনেক বেশি সমস্যার সমাধান হবে। রাজ্য সরকারের অধীনস্থ তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের হোস্টেলগুলোর অবস্থা, সেখানে মাননীয় রাজ্যপালের প্যারা 54 এবং 55-এও সেই বিষয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। রাজ্যের গ্রামীণ এলাকার বিদ্যুৎ পরিষেবা সহ রাজ্যের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতির কথাও মাননীয় রাজ্যপাল 37 এবং 35 নম্বর প্যারাতে উনি তুলে ধরেছেন। তো কাজেই গত 10ই জানুয়ারি 2025 এর যে অধিবেশনে প্রথম দিনে রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয় রাজ্যের উন্নয়নের দিশা সম্বলিত যে তথ্যভিত্তিক বক্তব্য রেখেছেন, তাকে আবারও আমি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। এক কথায় বলা যায় এই ভাষণে রাজ্যের উন্নয়নের রূপরেখা সম্মিলিত একটি দলিল, আমি বলবো ইট ইজ এ দলিল। তাই বিরোধী দলের সদস্যরা মাননীয় অধ্যক্ষ মহোদয় যেসব অন্তর্ভুক্তি ও সংশোধনের জন্য লিখিত বা মৌখিকভাবে
আলোচনায় উল্লেখ করেছেন তা আমার মনে হয় কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি যে বিরোধী দলের সদস্যদের আনিত যে অন্তর্ভুক্তি ও সংশোধনগুলো এনেছেন কোনো অবস্থায় সেটাকে মান্যতা না দেওয়া, পাশাপাশি মাননীয় রাজ্যপালের প্রদত্ত ভাষণটির বিধানসভায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়কে, উনি এত সুন্দরভাবে এই অধিবেশনকে স্পিকার স্যার, না প্লিজ, আর হয় না।